Hello, welcome to the very first Bartha podcast. Bartha is interested in fostering dialogue and critical awareness on technology, digital sociality, feminism, and gender justice, and more. We have a monthly free to subscribe news digest, which you can check out at bartha.substack.com. And we also periodically plan, program, and host events on these critical topics. We are launching the Barta podcast series as a continuation of that programming, where we will invite guests to talk about technology, gender, digital experiences, legal and policy issues, and more. My name is Rudana Farid. For the past almost a decade, I've been working in the areas of education, gender justice, and mental health. And I'm a part of the team at Barta with Parsa Sanjana Sajid and Jakaria Hussein. Our guest today is Tricia Nashtaran. Tricia Nashtaran is a feminist activist, foresight strategist, and community organizer from Bangladesh. She has 13 years of experience in tech facilitated interventions, entrepreneurship, and communication. She's the founder of May Network, a grassroots feminist platform focused on advocating for gender equity through storytelling and design thinking, and has been working since 2011 to create spaces for Bangla speaking women and marginalized groups to connect, share, and organize across physical and digital spaces. She holds a bachelor's in science in electrical and electronic engineering, and a master's degree in strategic foresight and innovation. Welcome, Tricia. Thank you, Dana. I will go straight into the questions. My first question to you would be, do you want to tell us more about yourself and the work that you do, specifically around technology and gender? থ্যাংক ইউ আমি বাংলাতেই বলি প্রথমে বলে রাখি যে আমার খুব মজা লাগে যখন আমাকে ডাকা হয় টেকনোলজি জেন্ডার নিয়ে কথা বলতে, কারণ 2011 সালে যখন আমি শুরু করেছিলাম তখন এটা এত নতুন একটা কনসেপ্ট ছিল যে মানুষ আসলে বুঝতে পারতো না আমি কি করি। আমি নিজেও আসলে বুঝতে পারতাম না, কারণ আমার ইন্ট্রোডাকশন পড়ার সময় তো মানুষ জানলো যে আমি মূলত আমার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার কথা ছিল এবং অ্যাক্টিভিস্ট হওয়াটা আমার কাজের গোলের অংশ ছিল না। তো ওই সময়টাতে অ্যাক্টিভিজমের জায়গায় আমি আসি, আমি বলবো যে অ্যাক্সিডেন্টালি বলা যায়, আবার প্রয়োজনের খাতিরেও বলা যায়, কারণ ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে যখন আমি কাজ খুঁজছিলাম ইঞ্জিনিয়ার হিসাবে, কাজ খুঁজতে গিয়ে এবং কাজ পাওয়ার পরে কাজ করতে গিয়ে আমি প্রথম আমার অভিজ্ঞতা হয় জেন্ডার বেসড ডিসক্রিমিনেশনের ওয়ার্ক প্লেসে, বিশেষ করে টেক সেক্টরে যে ধরনের জেন্ডার ভিত্তিক বৈষম্যগুলো হয়ে থাকে। হতে পারে যে আমি খুবই প্রিভিলেজড একটা আপব্রিঙ্গিং পেয়েছি, বা এমন এমন ইনস্টিটিউশনে আমি গিয়েছি যেখানে আমাকে এ ধরনের বৈষম্য দেখতে হয় নাই। তো যে কারণে ওয়ার্ক ফোর্সে এসে that was my first exposure to gender-based discrimination or sexual harassment. তো ওইখানে যখন আমি দেখেছি যে যে অন্যায়গুলো আমার সাথে হচ্ছে, আমি কথা বলার জায়গা পাচ্ছি না, এবং এই অন্যায়গুলো খুবই নর্মালাইজড ওয়ার্ক প্লেসে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট যে আসলে হ্যারাসমেন্ট এটা বুঝতে পারছে না মানুষ। মানুষ বলছে যে এমনই হয়, বা আমাকে আমার বস হিউমিলিয়েট করছে ফর বিং আ ওম্যান। এটা আসলে ওই দিনকার ঘটনা যেদিন আমি মে নেটওয়ার্ক শুরু করি, যে আমি আমার বস যিনি নিজে একজন নারী তাকে গিয়ে বলেছি ওয়াশরুম খুলে দিতে, কারণ আমার সেদিন পিরিয়ড শুরু হয়েছে, ওয়াশরুম লক ছিল। তো উনি পুরো অফিসের সামনে চিৎকার করে আমাকে হিউমিলিয়েট করলেন যে অফিসে মায়া মানুষই রাখবো না, এদের অনেক মাত্রা, এখন থেকে বেটা মানুষ রাখতে। তো সেদিন আমি ডেস্কে ফিরে গিয়ে আমার মনে হয়েছে যে আমার কথা বলার একটা জায়গা দরকার। I just needed a space to scream. মানে আমি জানি না কি বলবো, কিন্তু চিৎকার করা লাগবে, আমার রাগ দেখানো লাগবে। তো মে ওয়াজ দ্যাট রেজফুল রেসপন্স। আমি ফেসবুকে একটা গ্রুপ খুলি এবং সেখানে আমার ফ্রেন্ড লিস্টে যত নারী ছিল যাদেরকে আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা এর বাইরে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থেকে যাদেরকে আমি চিনি, সবাইকে সেখানে একসাথে করে আমি আমার কথা বলা শুরু করি। তো ওই সময় আসলে আমার কোনো ভিশন ছিল না যেটাকে আমি একটা অর্গানাইজেশন বানাবো বা এখান থেকে কত দূর যাবো, কোন ধরনের অধিকার নিয়ে কাজ করবো, কিচ্ছু আমার মাথায় ছিল না। আমি রাগের মাথায় খুলে কথা বলা শুরু করা, এভাবে শুরু হয়েছে। এবং ওটা তখন নাম ছিল মে মে গ্রুপ বলে সবাই চিনতো। এটা 2011 সালের কথা। তো আমি বলবো যে টেকনোলজি তো অবশ্যই অনেক বড় একটা ভূমিকা এখানে ছিল,
কারণ যদি টেকনোলজি আমার হাতে না থাকতো তাহলে আমি এতগুলো মানুষকে কিভাবে পেতাম? আমি তো ট্রেন্ড না অর্গানাইজিং এ, বা হিউম্যান রাইটস নিয়ে, জেন্ডার রাইটস নিয়ে কাজ করার ট্রেনিং তখনও আমার ছিল না। তো টেকনোলজিটা আমার কাছে সব থেকে অ্যাক্সেসিবল ছিল তখন, এটা না হলে তো আমি তো শুরু করতে পারতাম না। কিন্তু ওই সময় বাস্তবতা এমন ছিল, 2011 ওই সময়তে বাংলাদেশে যারা জেন্ডার রাইটস নিয়ে কাজ করতেন, মানে প্রতিষ্ঠিত এনজিও গুলো বা অন্যান্য সিএসআর যারা কাজ করতেন জেন্ডার রাইটস নিয়ে, ওনারা কেউই আসলে টেকনোলজি ব্যবহার করতেন না। ওনাদের অন্য মেকানিজম ছিল, যে ফিল্ডে অর্গানাইজ করা বা ওয়ার্ক প্লেসে অর্গানাইজ করা। তো যে কারণে অনেকে প্রশ্ন তুলতো যে আসলে আমি কি করছি। বিভিন্ন ধরনের ব্যাকল্যাশ তখন আমি পেতাম বিভিন্ন জায়গা থেকে। প্রথম ব্যাকল্যাশ আমি পাই আমার কো ব্লগারদের কাছ থেকে। আমার কিন্তু অনলাইন অ্যাক্টিভিজমের পা রাখাই হচ্ছে বাংলা ব্লগিং এর মাধ্যমে। 2009 সাল থেকে আমি বাংলা ব্লগিং এ অ্যাক্টিভ ছিলাম। আর যারাই বাংলা ব্লগিং এ অবজার্ভ করেছে বা অ্যাক্টিভ ছিল কোনো এক সময়, তারা জানে যে বাংলা ব্লগিং এর জগৎটা কিন্তু বেশ পেট্রিয়ার্কাল এবং মিসোজেনিস্টিক। কারণ ব্লগে যখন ওই ক্লাউডে বসে যখন ঝগড়া চলতো বিভিন্ন পক্ষের মধ্যে, তারা সবসময় বিভিন্ন ধরনের মিসোজেনিস্টিক টোন, শব্দ, সেক্সুয়াল ইনুয়েন্টো এগুলো ব্যবহার করেই কিন্তু প্রতিপক্ষকে ঘাল করার চেষ্টা করতো। আর যদি কোনো নারী এখানে ইনভলভ হয়, তখন তো তাকে স্লাট শেমিং করাটাই তারা ভ্যালিডেট করতো যে এইভাবেই আসলে আক্রমণ করতে হবে। তো আমি যদিও ওই ধরনের আক্রমণের শিকার হইনি, কিন্তু ব্লগে থাকা অবস্থায় আমি বিভিন্ন ধরনের সেন্সরশিপের মধ্য দিয়ে গিয়েছি। যেমন আমার ব্লগার বন্ধুরা আমাকে বলতো যে তুমি এখানে কথা বললো না, এটা মেয়েদের জন্য ঠিক না, এই পোস্টে মেয়েরা কিছু বলবে না, এই ধরনের সেন্সরশিপ আমি দেখতাম। তো যে কারণে যখন আমার সাথে ওয়ার্ক প্লেসে ডিসক্রিমিনেশন হচ্ছিল বা হ্যারাসমেন্ট হচ্ছিল, আমি কিন্তু জানতাম যে ব্লগ আমার কথা বলার জায়গা না। ওখানে আমি সাপোর্ট পাবো না, বরং উল্টা আমাকে বুলি করা হবে। তো ওই কারণে আমি আলাদা করে একটা প্ল্যাটফর্ম তৈরি করি মেয়েদেরকে নিয়ে কথা বলার জন্য। তো যখন এটা করি তখন আমার ওই ব্লগার বন্ধুরাই, ওনারা কিন্তু এক ধরনের প্যাসিভ বুলিং ওই সময় চলতো, যে আমি ওখানে সময় নষ্ট করছি, বা আমাকে বলা হতো যে এটা হচ্ছে ভাবি আড্ডা, কিটি পার্টি, মেয়েরা বসে শাড়ি চুরির গল্প করে, মানে যে যত ভাবে ডিসমিস করা যায় আইডিয়াটাকে। এমনকি আমাকে বাসায় ডেকে নিয়ে বসিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে আম, এগুলা করে সময় নষ্ট করো না, ফেমিনিজম তো দরকার নাই, ইকুয়ালিটি তো আমরা পেয়ে গেছি, ফেমিনিজম দিয়ে কি হবে, এই ধরনের ব্যাপার স্যাপার। তো এটা ছিল এক ধরনের ব্যাকল্যাশ। আরেকটা আসতো হচ্ছে কি, আমাদের খুবই প্রতিষ্ঠিত যারা সিনিয়র অ্যাক্টিভিস্ট, মানে মেইন স্ট্রিম ডেভেলপমেন্ট সেক্টরের, ওনারা এক ধরনের ডিসমিসিভ আচরণ করতেন যে এটা হচ্ছে গিয়ে আরবান প্রিভিলেজড মেয়েদের জায়গা, তোমাদের আবার কি সমস্যা, মানে তোমাদেরকে কাজ করতে হবে আলট্রা পুয়ার মার্জিনালাইজ এলাকায় গিয়ে, আমরা যেভাবে করি এভাবে করতে হবে, তোমরা এখানে বসে কি করতেছো এগুলা। আমাদের তখন একটা নাম দিয়েছিল কেউ একজন, লিপস্টিক ফেমিনিজম। তো এই ধরনের আর বিভিন্ন মানে রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট গ্রুপের তরফ থেকে ব্যাকল্যাশ তো ওটা ছিলই। তো এইসব কারণে যেটা হয়েছে, এটা কিভাবে আমার কাজকে ইম্প্যাক্ট করেছে, এক হচ্ছে যে আমি নিজে তখন জানতাম না আমি কি করছি, তার উপর বিভিন্ন ধরনের ব্যাকল্যাশ আসছে। তার উপরে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লগিং এ, 2013 সাল আসতে আসতে ব্লগার কিলিং শুরু হয়ে গেছে, এবং আমরা অটোমেটিক্যালি বিভিন্ন ধরনের সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গিয়েছি। সব মিলে আহ, মেয়েকে আমি ডেলিবারেটলি রাডারের বাইরে নিয়ে যাই, যে আমি আসলে অতখানি পাবলিক এক্সপোজার চাই না, কিন্তু আমি চাই যে মেয়েদের মধ্যে এই কমিউনিকেশনটা থাকুক। কারণ আমি আমার রাগের বহিঃপ্রকাশ থেকে যেই জায়গাটা শুরু করেছি, আমি কথা বলতে শুরু করার পরে কিন্তু আরো হাজার হাজার মেয়ে এখানে জয়েন করে তাদের কথা বলা শুরু করেছে। এবং তখন আমি বুঝতে শুরু করি যে আমি আসলে একা না, আমাকে একা করা হচ্ছিল ফিজিক্যাল স্পেসে, যেগুলো তো হয় আপা কি দরকার এগুলো নিয়ে ঝগড়া করার, কিন্তু আসলে এটা কোনো আলাদা ঘটনা না, সবার সাথে এমন হয় এবং সব মেয়েকে চুপ করিয়ে রাখা হয়। এবং টেকনোলজির স্ট্রেংথ হচ্ছে ওই জায়গাটাতে, যে ফিজিক্যাল স্পেসটা যেহেতু বাংলাদেশে বা ওভারঅল সাউথ এশিয়াতে খুবই জেন্ডার্ড, যে মেয়েরা কোথায় যাবে, মেয়েরা কথা বলবে কখন, মেয়েরা রাতে কোন সময় ঘরে ঢুকবে বা হলে কখন ঢুকবে, এগুলো সবকিছু কিন্তু ছক কাটা থাকে।
কিন্তু ডিজিটাল স্পেস কিছুটা হলেও ওই বাউন্ডারি গুলোকে বাইপাস করার একটা জায়গা দেয়। তো যে কথাটা আমি হয়তো বা রাস্তায় গিয়ে বলতে পারছি না, অফিসে গিয়ে বলতে পারছি না, বা যদি আমি ঘরের মধ্যে ভায়োলেন্সের শিকার হই, যেখানে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে না, ঘর থেকে বের হতে দিচ্ছে না, থানায় যেতে দিচ্ছে না, আমার হাতে যদি একটা ডিভাইস থাকে আর আমার যদি সেই লিটারেসি থাকে যে আমি লিখে কোথাও বলতে পারবো, তাহলে কিন্তু এই কমিউনিটিটা একটা অল্টারনেটিভ সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে, এবং টেকনোলজি ফ্যাসিলিটেটেড বলেই এটা সম্ভব হয়। তো এই জিনিসটা যখন আমি বুঝতে শুরু করি, তখন আমার কাছে মনে হয় যে এই স্পেসটা প্রোটেক্ট করাটা খুবই জরুরি। এটা সামনে যেদিকেই যাক না কেন। আর 2013-তে আরেকটা জিনিস যেটা হয়, আহ উই লুজ ওয়ান অফ আওয়ার ভলেন্টিয়ার্স, মানে শি ক্লেইমড হার লাইফ। তো ওই সময় আমাদের মনে হয় যে এটা হয়তো বা কমিউনিটি হিসাবে আমাদেরও ব্যর্থতা, যে আমরা ওই সাপোর্টটুকু দিতে পারি নাই, তাকে ওই জায়গাটা দিতে পারি নাই যেখানে সে বলতে পারবে যে তার প্রয়োজনটা কি। তো ওই সময় আমরা একটা অ্যানোনিমাস সার্ভিস শুরু করি। এখন ফেসবুকে যে অ্যানোনিমাস পোস্ট দেওয়া যায়, ওইটা আসলে আমরা 2013-তে শুরু করেছিলাম। একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্ট খুলে সেটা প্রতি 24 ঘন্টায় পাসওয়ার্ড বদলানো হতো, এবং একজন ইউজার 24 ঘন্টায় নিজেকে অ্যানোনিমাস রেখে ওটার মাধ্যমে ইন্টারাক্ট করতে পারতেন। তো যখন আমরা অ্যানোনিমাস সার্ভিসটা চালু করি, তখন এমন সব ভয়ঙ্কর গল্প আসতে থাকে যেগুলো আমরা আগে কখনো শুনি নাই। এই যে আমাদেরকে ডিসমিস করা হতো যে আমাদের কোনো সমস্যা নাই। তো আমার মনে হয় যে এই যে আমরা আমাদের গল্পগুলো বলতে থাকি ডিজিটাল স্পেসে, মানে নিজের আইডেন্টিটি লুকাতে পারাটাও কিন্তু ডিজিটাল স্পেসের একটা সুবিধা, যেটা সবসময় আমরা ফিজিক্যাল স্পেসে পারি না। এবং এই ইনভিজিবিলিটি, এই যে এই অ্যানোনিমিটি, এটাই কিন্তু আসলে আমাদের যে লিভড এক্সপিরিয়েন্স, এটাকে ভিজিবিলিটি দেওয়া শুরু করে, যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে আমাদের জীবনে, কিন্তু আমরা বলার জায়গা পাচ্ছিলাম না এতদিন ধরে। তো এই কারণে আমার মনে হয় যে শুরুতে আমরা বিভিন্ন ধরনের, একটু অ্যাম্বিগিয়াস ছিল শুরুটা, কারণ কোনো ডিরেকশন ছিল না, বিভিন্ন ব্যাকল্যাশ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই মানুষগুলো একত্রিত হয়ে তাদের গল্পের মাধ্যমে আসলে যে ইম্প্যাক্টটা তৈরি হয়েছে, এবং গল্পের মাধ্যমে যে এভিডেন্স ক্রিয়েট হয়েছে, এটাই আসলে টেকনোলজি যে কতখানি শক্তিশালী একটা ভূমিকা পালন করে এই বাস্তবতাকে ভ্যালিডেশন দিয়েছে বলে আমি মনে করি। Thank you so much. পরের প্রশ্নে চলে যাবে। Do you want to share what, in your opinion, are the persistent and prevailing concerns of women's digital experiences? আমি বলবো যে এক্সপিরিয়েন্স তো এক একজনের এক এক রকম হবে। আমি যদি আমার জায়গা থেকে বলি, আমার জায়গা থেকে আমি বলবো যে আমি নিজেকে খুবই প্রিভিলেজড মনে করি, যে আমার একটা ডিভাইস চুজ করার, সে ডিভাইস কন্ট্রোল করার, বা টেকনোলজি ব্যবহার করে কমিউনিকেট করার স্কিল এবং সুবিধা আছে। আমি চাইলে আমার প্রাইভেসি রক্ষা করতে পারি। এই জায়গা থেকে যদি আমি আমার চ্যালেঞ্জগুলো বলি, আমি আগের প্রশ্নের উত্তরেই বলেছিলাম যে যে ধরনের ব্যাকল্যাশ আমাকে পেতে হয় সবসময়, সবসময় আমাকে এক ধরনের জবাবদিহিতার মুখে থাকতে হয়, এবং ঝুঁকির মুখেও থাকতে হয়। তো সেই ঝুঁকিগুলো অনেকখানি হচ্ছে গিয়ে প্রাইভেসি সম্পর্কিত, যেগুলো অনেক সময় আসলে জীবনের হুমকিও হয়ে উঠতে পারে। আমরা যারা কিনা দীর্ঘ সময় ধরে ডিজিটাল অ্যাক্টিভিজমের সাথে জড়িত, এই ঝুঁকিগুলোর সাথে, মানে we kind of um, grow the skills to interplay with the risks. তো ওই জিনিসটার সাথে সবসময় আমাদেরকে চলতে হয়, এটা একটা। আবার যখন দেখা যায় যে কমিউনিটির মধ্যে, আমি যদি মেয়ে নেটওয়ার্কের কথাই বলি, কমিউনিটির মধ্যেই অনেক সময় দেখা যায় যে অনেক মেম্বার, বিশেষ করে যারা নতুন নতুন আসেন, ওনারা নিজের ভালনারেবল তথ্য এমন করে শেয়ার করেন যে ওনারা মনে করেন যে এটা একটা ইউটোপিয়ান জগৎ, যেখানে সবাই ভীষণ ভালো, সবাই আছেন সাপোর্ট করার জন্য, এবং এটা যে তাদেরকে ঝুঁকির মুখে ফেলতে পারে এই ধারণা না থাকা। মানে এটা শুনতে অসম্ভব লাগে যে ভীষণ শিক্ষিত, ভীষণ প্রিভিলেজ মেয়েরা কিভাবে নিজের এত ভালনারেবল তথ্য দিতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে বা সাউথ এশিয়াতে, বিশেষ করে নারীর জীবনে কিন্তু একটা বড় ঘাটতি হচ্ছে তথ্যের ঘাটতি, ইনফরমেশন পভার্টি যেটাকে বলা যায়, এবং কথা বলার জায়গার অভাব, কমিউনিকেশনের জায়গার অভাব। তো যে কারণে যদি একটা সেফ স্পেস দেওয়া হয়, সেখানে আসলে আমাদের অনেক কিছু বলার থাকে। তো আমাদেরকে এই এই জায়গাতে রিস্ক মিটিগেট করতে যেটা করতে হয়, মেয়ে নেটওয়ার্কের অনলাইন কমিউনিটি যেটা যেটা সিস্টারহুড নামে পরিচিত, বাইরে থেকে দেখে বোঝা যায় না, কিন্তু এটা আসলে বেশ স্ট্রিক্টলি মডারেটেড একটা কমিউনিটি।
আমাদের বিশাল একটা ভলেন্টিয়ার টিম থাকে যাদের কাজই হচ্ছে এই ডিজিটাল ইকোসিস্টেমটা সারাক্ষণ অবজার্ভ করা এবং যদি ঝুঁকিপূর্ণ কোনো ইন্টারাকশন হয় সেটা ক্লোজলি মনিটর করা এবং প্রয়োজনে ইন্টারভেনশন তৈরি করা। ওই জিনিসটা থাকে বলেই এখানে মোটামুটি কথা বলার মতো একটা জায়গা থাকে। কিন্তু যে জিনিসটা আমরা সবসময় বলতে থাকি যে কখনোই ডিজিটাল স্পেসকে পুরোপুরি সিকিউর যেন না ভাবা হয়। একবার আপনি আপনার তথ্য অনলাইনে দিয়ে দিলেন মানে আপনার সিকিউরিটি, ওই তথ্য সম্পর্কিত আপনার যেটুকু সিকিউরিটি টু সাম এক্সটেন্ট এটা আসলে কম্প্রোমাইজড। আপনি যতই পোস্ট মোছেন বা যতই আপনার বক্তব্য বদলান না কেন, ইট ইজ গোয়িং টু বি দেয়ার ফর এভার। তো এটা একটা বড় ঝুঁকি আমার মনে হয় যে আমরা যারা অনলাইনে কমিউনিকেট করি জেন্ডার নির্বিশেষে অনেকেরই আসলে এই অ্যাওয়ারনেস এর ঘাটতি থাকে যে ওনারা দেখে কতখানি ঝুঁকির মুখে ফেলছেন এটা সম্পর্কে ধারণা না থাকা। আর ডিজিটাল কমিউনিকেশনের কারণে একটা নতুন ধরনের মার্জিনালাইজেশন তো তৈরি হয়। আমরা তো নতুন ধরনের ব্যারিয়ার তৈরি করছি, ডিজিটাল ব্যারিয়ার তৈরি করছি। বাংলাদেশে আম, এত কোটি কোটি নারী, মেয়ে নেটওয়ার্কে কিন্তু সদস্যের সংখ্যা মাত্র 8,000। শুনতে এটা অনেক বড় সংখ্যা মনে হয়, কিন্তু এটা আসলে খুবই ছোট সংখ্যা এবং ইচ্ছা করে এটাকে ছোট রাখা হয় কারণ হচ্ছে আমাদের যেহেতু মডারেটেড কমিউনিটি, অনেক প্রশ্নোত্তরের ভিতর দিয়ে অনেক ক্রস চেক করে তারপর মেম্বার এখানে নেওয়া হয়। কিন্তু বাংলাদেশে অন্তত পক্ষে 8 কোটি নারী আছে বা তার থেকেও বেশি নারী আছে এবং এরা অনেকে কিন্তু এই ডিজিটাল স্পেস বলি ডিজিটাল ইকোনমি বলে এটার বাইরে। যদি হাতে ডিভাইস থাকো, বিশেষ করে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো তো দাবি করে যে তারা ইন্টারনেট পেনিট্রেশন এত বাড়িয়েছে বাংলাদেশে, নারীদের হাতে হাতে ডিভাইস পৌঁছে গেছে। কিন্তু আপনি যদি রুরাল অঞ্চলে বা ঢাকার বাইরেও মফস্বল অঞ্চলে বা ঢাকার ঘরে ঘরে যদি আপনি খোঁজ করেন যে কতজন নারী আসলে ডিজিটাল ডিভাইসে তার এজেন্সি প্র্যাকটিস করতে পারে, বিশেষ করে গ্রামে বা আরবান পোর কমিউনিটিতেও আপনি দেখবেন যে একটা হাউস হোল্ডে হয়তো বা একটা ডিভাইস থাকে এবং সেই ডিভাইসটা কে ব্যবহার করবে এটা কন্ট্রোল করে হচ্ছে ওই বাড়িতে যে সিনিয়র পুরুষ থাকে, বাড়ির কর্তা যে থাকে। তো এই কারণে একজন নারীর ডিজিটাল অ্যাক্সেস কিন্তু অনেকখানি খুবই নেগোশিয়েবল একটা ব্যাপার। সে আসলে কতখানি অ্যাক্সেস পাবে, অ্যাক্সেস পেলেও কতখানি বলতে পারবে। কারণ যদি সে এমন কোনো কথা বলে, এমন কোনো আচরণ করে যেটার কনসিকুয়েন্স ওই বাড়ির পুরুষের বা মুরব্বীদের পছন্দ না, দেখা যাবে ডিভাইসটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে বা তাকে হয়তো বা ঘর থেকে বের হতে দেওয়া হবে না। তো ওটা আসলে অন্য আরেক ধরনের ব্যারিয়ার, যেটা আমি বলবো যে এখানে একটা ইন্টারসেকশনাল পার্সপেক্টিভ থেকে দেখাটা খুব জরুরি যে সব নারীর মার্জিনালাইজেশন আসলে একরকম না, সব আইডেন্টিটির মার্জিনালাইজেশনও একরকম না। তো ডিজিটাল স্পেসে এসে এক একজন এক একভাবে এটাকে এক্সপেরিয়েন্স করে। থ্যাংক ইউ। আমার পরের প্রশ্ন ডগসিং নিয়ে। Are there any particular trends or patterns that you notice regarding doxing which affect women particularly? আচ্ছা, ডক্সিং কি সেটা তাহলে একটুখানি বলে নিই। আমরা জানি, সবাই জানে যে ডক্সিং হচ্ছে যখন কিনা কোনো একজনের আম, শনাক্তকারী তথ্য, মানে যেটা দিয়ে তাকে ট্র্যাক করা সম্ভব, তাকে চেনা সম্ভব এমন একটা তথ্য তার সম্মতির বিরুদ্ধে বা তার অজ্ঞাতসারে কোনো একখানে প্রকাশ করা হচ্ছে যেটা কিনা তার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে এবং ইন্টেনশনালি প্রকাশ করা হচ্ছে, এটা হচ্ছে ডক্সিং। ডক্সিং এর কয়েকটা উদাহরণ যদি আমি দেই, আমার অভিজ্ঞতা থেকে যদি দেই, প্রথমটা হবে হচ্ছে, এটা আসলে স্পেসিফিক্যালি জেন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য না, তবে প্রথম গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে যে যখন বাংলাদেশে ব্লগার কিলিং শুরু হয় ওই সময় কিন্তু আহ, বিভিন্ন জায়গায় তথ্য এভাবে ছড়ানো হয়েছে যে অমুক তো অমুক জায়গায় এটা লিখছে, অমুক তো ওই জায়গায় থাকে, অমুকের। আমরা অনেকে কিন্তু অ্যানোনিমাসলি ব্লগিং করতাম যাতে কিনা আমাদেরকে ট্র্যাক করা না যায়। বিশেষ করে আমি অ্যানোনিমাসলি ব্লগিং করতাম কারণ আমি চাইতাম না যে কেউ আমার জেন্ডার বুঝতে পারুক। কারণ আমি দেখতাম যে নারী লেখকদের প্রতি একটা অন্য রকমের পার্সপেক্টিভ কাজ করতো, অনেকে একটুখানি প্যাট্রোনাইজিং টোনে বা ইনফ্যান্টালাইজ করে যে ও ভালোই লিখেছে, মেয়ে হিসাবে ভালোই লিখেছে। তো ওই জিনিসটা আমি চাইতাম না, তো আমি জেন্ডার নিউট্রাল একটা নাম ব্যবহার করতাম। ওই সময়টাতে 2013 ওই সময়টাতে যেটা হয়েছে যে মানুষজনের এই নিকনেমের আড়ালে সত্যিকারের মানুষটাকে, সে কোথায় কাজ করে, কোথায় থাকে, তার আত্মীয় স্বজন কোথায় থাকে, অনেকে তো প্রবাসী ব্লগাররা, তার আত্মীয় স্বজন বাংলাদেশে কোথায় থাকে, এই জিনিসটা প্রকাশ করে দেওয়ায় কিন্তু অনেকের জীবন হুমকির মুখে পড়ে। এবং ওই সময় যেটা হয়েছিল, আম,
2013 ওই সময়টাতেই, যখন কিনা শাহবাগ গণজাগরণ একদিকে হচ্ছে, আর আরেকদিকে কিন্তু বাংলাদেশে যারা ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী, ওনারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াশীল আচরণ করছেন। ওই সময় আমার নাম পরিচয় একটা খুবই পপুলার ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়, এবং তারা ক্লেম করে যে আমি একজন নাস্তিক ব্লগার। এবং এটার পটভূমিটা আসলে মেয়ে নেটওয়ার্কে। যে ব্যক্তির পেজ থেকে আমার নাম পরিচয় প্রকাশ করা হয়, ওই ব্যক্তিকে 2 বছর আগে মেয়ে নেটওয়ার্ক থেকে ব্যান করা হয়েছিল ধর্মীয় উস্কানি, সাম্প্রদায়িক মতামত প্রকাশ করার কারণে। এখন 2013-তে এসে যখন সে দেখছে যে তার জন্য একটা অপরচুনিটি তৈরি হয়েছে আমাকে বিপদে ফেলার, তখন সে ওই জায়গা থেকে আমার ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করে, যেহেতু আমি ব্লগার, সে তখন দেখছে যে নাস্তিক ব্লগারদেরকে খুন করা হচ্ছে, আমাকে ওইভাবে আইডেন্টিফাই করা। যদিও আমি কখনোই খুবই সাবধানে, আমি কখনোই ধর্ম নিয়ে ওপেনলি কোনো আলাপ কোথাও করি নাই, কোথাও কিছু লিখি নাই, এমন কিছু কখনো বলি নাই যেটাতে কারো ধর্মীয় অনুভূতি আহত হতে পারে, কিন্তু ইন্টেনশনালি আমাকে পুটিং অন দ্য স্পট, যাতে কিনা কেউ এসে আমার কোনো ক্ষতি করতে পারে। তো এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ডক্সিং এর। আর সাম্প্রতিক সময়ের একটা উদাহরণ আমি দিতে পারি। জুলাই আন্দোলনের ওই সময়টাতে অনেকেই কিন্তু আসলে বুঝে সারতে পারে না যে আন্দোলন কোন দিকে যাচ্ছে, শেখ হাসিনা যে পালিয়ে যাবে, এটা কেউ ভাবে নাই কিন্তু। তো ওই সময় বেশ পরিচিত একটা বইয়ের পেজ, তারা কি করলো, যারা কিনা আন্দোলনের সপক্ষে, তাদের নাম পরিচয় তাদের পেজ থেকে প্রকাশ করা শুরু করলো। এবং এটা যে কত বড় একটা বেইমানি, কারণ যাদের নাম তারা প্রকাশ করছে এরা ছিল এই বইয়ের পেজের ক্লায়েন্ট। ডেলিভারি পারপাসে তাদের নাম ঠিকানা এই বইয়ের দোকানে তারা দিয়েছে, এবং এখন যেহেতু তারা আন্দোলনের পক্ষে, বইয়ের পেজ থেকে তাদের নাম ঠিকানা সেখানে প্রকাশ করা শুরু হয়েছে। এটা কিন্তু আরেকটা ফেটাল এক্সাম্পল অফ ডক্সিং। তো এখানে সবকিছু এর মধ্যে, মানে জেন্ডার স্পেসিফিক্যালি অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে ভূমিকা পালন করে। বিশেষ করে যদি কোনো নারীকে ক্ষতির মুখে ফেলার ইন্টেনশন থাকে, তখন তার নাম ঠিকানা প্রকাশ করে কোন কোন ধরনের ক্ষতি তৈরি করা সম্ভব আমরা জানি, যে স্লাশ শেমিং করা বা তাকে মেরে ফেলার হুমকি দেওয়া। তো আমি যে উদাহরণগুলো দিলাম সেখানে অবশ্যই জেন্ডারের একটা রোল ছিল, কারণ যেহেতু আমি ফেমিনিস্ট প্ল্যাটফর্মের সাথে জড়িত। কিন্তু একদম শুধুমাত্র নারী হওয়ার কারণে ডক্সিং এর এক্সাম্পল মনে হয় না আমার জীবনে ছিল। হ্যাঁ, সেটা। হ্যাঁ, আমি একটু add করি। আম, সেটা হচ্ছে ডক্সিং এর ব্যাপারটা বলতে হলে আসলে আমাদের তো পারসিস্টেন্ট কিছু সোশ্যাল কালচারাল ট্রেন্ড নিয়ে আলোচনা করাটাও জরুরি। 1 নম্বর হচ্ছে যে তৃষার এক্সাম্পলটা খুবই ইলুমিনেটিং আমার কাছে, যে এই ধরনের পার্সোনাল অ্যানিমসিটি, হ্যাঁ, বা পার্সোনাল অ্যাক্স গ্রাইন্ডিং থেকে এই সমাজে অনেক ধরনের এরকম থ্রেটেনিং, ব্ল্যাকমেল এগুলো হয়। কিন্তু এগুলাকে বুঝতে হলে আবার ওই যে স্ট্রাকচারাল সোশ্যাল কন্ডিশন গুলো, কারণ কাকে ব্ল্যাকমেল করা যায়, হ্যাঁ, কাকে শেম করা যায়, এই ব্যাপারগুলো আই থিঙ্ক একটু বুঝতে হবে। নাম্বার 1, প্রথম আমি যেটা অ্যাড করতে চাই। সেকেন্ড হচ্ছে যে ডক্সিং এর ব্যাপারে, ব্ল্যাকমেইলের ব্যাপারে অনেক ক্ষেত্রেই দেখা গেছে, স্পেসিফিকলি গত সরকারের আমলেও, যে অনেকটাই কিছু অর্কেস্ট্রেটেড ছিল। তো এটার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের এখানে যে ডেটা কালেকশন এন্ড ডেটা মাইনিং, আমাদের তো আসলে কোনো রোবাস্ট পলিসি মেকিং নাই প্রাইভেসি নিয়ে। তো যত্র তত্র যে কেউ যার তার ডেটা গ্যাদার করতে পারছে এবং করেওছে, এবং সেটা তারপরে বিভিন্ন ভাবে লিক করা হয়েছে, ডক্স করা হয়েছে অর্কেস্ট্রেটেড ভাবে। এটা হলো 2 নম্বর পয়েন্ট। আর তৃতীয় পয়েন্ট যেটা আমি একটু অ্যাড করব, সেটা হচ্ছে যে আমরা যখন নারীদের ডিজিটাল এক্সপিরিয়েন্স বা আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্সের কথা হবে, একটা হচ্ছে যে অবশ্যই তারা হ্যারাসমেন্ট, বুলিং, ভায়োলেন্সের শিকার হয়। তার পাশাপাশি যেটা আমরা আলোচনাটা সবসময় ফোরফ্রন্টে আনতে পারি না, সেটা হচ্ছে যে কোনো নারীকে এক ধরনের সেক্সুয়াল এজেন্ট হিসেবে দেখাটা এখন আমরা একসেপ্ট করতে পারি না, বা তার সেক্সুয়াল এজেন্সিটা নিয়ে আমরা কমফোর্টেবল না। হ্যাঁ,
সেই জন্য তার সেক্সুয়ালিটিটা ওয়েপেনাইজ করা খুব ইজি হয়ে যায়। সো তাকে ব্ল্যাকমেইল করা, যে তাকে ডক্স করা মানে কি, তার শুধুমাত্র তার বাসা কোথায় বা থ্রেটেন করা শুধু না, তার রিলেশনশিপ হিস্ট্রি লিক করা, তার পার্সোনাল ছবি লিক করা। এবং সেটা দেখা যাচ্ছে যে ইন্টিমেট পার্সোনাল রিলেশনশিপের মধ্যেও থেকেও হচ্ছে যে কোনো ক্ষেত্রে তার রিলেশনশিপে কাজ করলো না। অনেক সময় এরকম আমি নিজে, মানে আমার নিজের না হলেও আমি যাদের সাথে কাজ করি হয়েছে যে তাদের এক্সট্রা থ্রেট করছে যে তাদের পার্সোনাল ছবি লিক করা হবে, হ্যাঁ, তাদেরকে শেম করা হবে। এবং এটা হচ্ছে যে ইন্টারপার্সোনালি হয়েছে, কিন্তু সোসাইটি থেকে যেহেতু এক ধরনের একটা স্ট্রাকচারাল কন্ডিশন এক্সিস্ট করে, সেহেতু প্রথমত অনেকে ভয় পায়। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই যে মানে রোবাস্ট পলিসি না থাকাতে এই ধরনের জিনিসগুলা ছড়ানো, হ্যাঁ, খুব ইজি, খুব হ্যাঁ, সহজ। হ্যাঁ। খুব সহজ, ইজি, এবং এটাকে ওয়েপেনাইজ করা খুব ইজি হয়ে যায়। থ্যাংক ইউ পার্সা। ওকে, আমি পরের প্রশ্ন চলে ঠিক যাচ্ছি। টেকনোলজি ব্যবহার করে বা ইন্টারনেট স্পেসে বা ডিজিটাল স্পেস গুলিতে নারীদের অর্গানাইজিংটা কিরকম হয় দেখতে, এটা যদি আপনি কিছু এক্সাম্পলস দিতেন আমাদেরকে। আচ্ছা, আমার তো কাজই আসলে মানে প্রথম পরিচয় হচ্ছে আমি ফেমিনিস্ট অর্গানাইজার, এবং সেই অর্গানাইজিংটা শুরুই হয়েছে ডিজিটাল স্পেস থেকে। তো স্পেসিফিক্যালি কিভাবে অর্গানাইজিংটা হয়, আমার মনে হয় না যে এটার কোনো নির্দিষ্ট সংজ্ঞা বা ব্যাখ্যা আমার কাছে আছে। কারণ 2011 সাল থেকে এখন পর্যন্ত মূলত মে নেটওয়ার্কের মাধ্যমে তো আমি কাজ করেছি, এবং গত বছর থেকে আমি মে নেটওয়ার্কের বাইরেও অর্গানাইজিংটা নেওয়ার চেষ্টা করছি। এটার কোনো নির্দিষ্ট ফর্মুলা নাই, আমরা ইভলভ করেছি অনেক। কারণ ডিজিটাল স্পেস যতভাবে ইভলভ করে, প্ল্যাটফর্মগুলো যতভাবে ইভলভ করে, সেইভাবে আমাদের স্ট্র্যাটেজিটাও বদলাতে হয় সময়ের সাথে সাথে। যেমন 2011-তে যখন আমরা শুরু করি, তখন আমাদের একটা ফেসবুক গ্রুপ ছিল, যেখানে আমরা বসে কথা বলতাম, ওইখানে আইডিয়া জেনারেট করতাম। এরপরে আমরা দেখতাম যে কার কাছে কি রিসোর্স আছে, যেহেতু আমাদের একটা পুরোপুরি ভলেন্টিয়ার বেসড একটা প্ল্যাটফর্ম। এমন না যে আমাদের কোনো এক্সটার্নাল ডোনার এসে আমাদেরকে বলবে যে কিভাবে করতে হবে। তো যে কারণে কমিউনিটি যা চাচ্ছে, কমিউনিটি যেটাকে সমস্যা মনে করছে, সেটা বুঝে নিয়ে নিজেদের আইডিয়া একসাথে করে তারপরে একসাথে বসে আমরা পরিকল্পনা করতাম যে কোন ধরনের ইন্টারভেনশন প্ল্যান করা যেতে পারে। ওই সময়টাতে ব্যাপারটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল দীর্ঘ একটা সময় ধরে। এরপরে 2013-তে এসে আমাদের আরো কিছু ডালপালা তৈরি হলো। 2013-তে প্রথমে হচ্ছে রানা প্লাজা ধস হলো। তখন শুধুমাত্র ফেসবুকে বসে আর কাজ হচ্ছিল না, আমরা কিন্তু সাভারে গেছি। আমরা বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে ডেটাবেস তৈরি করেছি সার্ভাইভারদের, এবং যে ফান্ড বা যে ধরনের রিসোর্স কালেক্ট করা হয়েছে সেগুলো ভাগ বাটোয়ারা করা, সেগুলোর হিসাব রাখা, ট্রান্সপারেন্সি মেনটেন করা, খুব অর্গানিক্যালি এখানে নতুন ধরনের কাজের মেকানিজম তৈরি হয়ে গিয়েছে। 2013 সালে আবার যখন কিনা শাহবাগ গণজাগরণ হলো, এইটার আফটার ম্যাথ হিসেবে ব্লগার কিলিং হলো। ব্লগার কিলিং হওয়ার পরে যেটা হলো যে যারা হত্যার শিকার হচ্ছেন কিংবা যারা হিটলিস্টে আছেন, তাদের সেফটি নিয়ে চিন্তা করা, তাদের পরিবারের জন্য সেফ হাউস খোঁজা, ওইটাও আসলে আমাদের একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ালো, যেটা কিনা আমাদের ছিল না। বাংলাদেশে এখনো আসলে সেই অর্থে কোনো সেফ হাউস নাই। আমাদের সবসময় জোড়াতালি মেরে ট্রায়াল অ্যান্ড এরর চালিয়ে এগুলো ফিগার আউট করতে হয়। তারপরে হচ্ছে 2013 সালের শেষের দিকে আমাদের কমিউনিটির মধ্যেই দেখা গেল যে নারীদের একটা অংশ, তারা বিকল্প উপার্জন খুঁজছে, তারা ব্যবসা করতে চাচ্ছে, কিন্তু যে ধরনের প্রোডাক্ট তারা তৈরি করতে চায় বাংলাদেশে ওই মুহূর্তে ওইটার বাজার ছিল না। কারণ বাংলাদেশের বাজার কিন্তু ভীষণ আমদানিমুখী। আমাদের প্রচুর বাইরে থেকে কাপড় চোপড়, খাবার দাবার সবকিছু আমদানি করতে হয়। তো যে কারণে ঘরে বসে যখন কেউ তৈরি করে, ওই জিনিসটা আদৌ কেউ কিনবে কিনা এটা নিশ্চয়তা থাকে না। তো ওই সময় আমরা দেখি যে এই যে মেয়েরা তাদের প্রফেশন বদলে উদ্যোক্তা হতে চাচ্ছে, এর পিছনে কিন্তু একটা বড় কারণ হচ্ছে ওয়ার্ক প্লেসে নারীদের সার্ভাইভ করতে পারাটা কতখানি কঠিন। কারণ আমিও তো ওয়ার্ক প্লেসে স্ট্রাগল করেই আসলে এই প্ল্যাটফর্ম তৈরি করেছি। ওয়ার্ক প্লেসের যে ইকোসিস্টেম, এটা তো আসলে মেয়েদেরকে সাপোর্ট করতে চায় না। তো যখন কিনা কোনো নারী হয়তো বা কাজে টিকতে পারছে না সেক্সুয়াল হ্যারাসমেন্টের কারণে বা চাইল্ড বার্থের কারণে, প্রেগনেন্সির কারণে, তখন তাকে বিকল্প কোনো উপার্জনের পথ নিয়ে ভাবতে হচ্ছে। তো ওই ভাবনার অংশ থেকে আমরা একটা উদ্যোক্তা শাখা শুরু করি রাংতা নামে।
সেখান থেকে আমরা বছরে একটা করে মেলা করতাম। এখনো আমাদের একটা মার্কেট প্লেস আছে যেখানে কেনা বেচা হয়, এবং এই মার্কেট প্লেসটা একসময় গিয়ে আমাদের অর্গানাইজেশনের রেভিনিউ মডেল হয়ে দাঁড়ায়। তো এইভাবে কিন্তু অর্গানাইজেশন আস্তে আস্তে বড় হতে হতে মানে অনেক দিকে ছড়িয়ে যায়, এবং এই পুরো অংশটাই যে বিভিন্ন যে মুভিং পার্টস, এখানে যে বিভিন্ন ধরনের মানুষ যুক্ত হচ্ছে, প্রত্যেকে তাদের ভেস্টেড ইন্টারেস্ট এবং তাদের স্কিল সেট নিয়ে এখানে আসছে, ফলে অর্গানাইজিং এর ব্যাপারটা অনেক ডাইনামিক হয়ে যায়। যে শুধু আমার একার পক্ষে বা শুধুমাত্র আমার পার্সপেক্টিভ নিয়ে এখানে অর্গানাইজিংটা সম্ভব না। তো যখন কিনা অর্গানাইজেশন ওই পর্যায়ে চলে যায় যে আমার মনে হচ্ছিল যে আমার ইনোভেশন নিয়ে আরো ভাবা উচিত, অর্গানাইজেশনের ভবিষ্যৎ নিয়ে আরো ভাবা উচিত। মানে অর্গানিক্যালি খুব চমৎকার ভাবে আগাচ্ছে, ঠিক আছে, কিন্তু যখন আমি বুঝতে শুরু করি যে এই অর্গানিক অ্যাক্টিভিজম আসলে খুবই স্ট্রং একটা ভ্যালু জেনারেট করছে, যেটা হয়তো বা অন্য প্ল্যাটফর্মে হচ্ছে না, তাহলে আমি চাইবো না যে এটা বন্ধ হয়ে যাক। কারণ অর্গানিক যে কোনো অ্যাক্টিভিটি কিন্তু একটা সময় দেখা যায় যে ঠিক মতো মনিটর করতে না পারলে, ধরে রাখতে না পারলে ঝরে যায়। তো ওই সময় আমি আসলে আমার বাংলাদেশে আমার চাকরি বাকরি সব ছেড়ে ছেড়ে দিয়ে আমি দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেই। এবং ওই সিদ্ধান্তের পেছনে আমার ইন্টেনশনটাই ছিল আমার অর্গানাইজেশনের ভবিষ্যৎটা খোঁজা, যে স্ট্র্যাটেজিক ফোরসাইট অ্যান্ড ইনোভেশন এটা আমি খুঁজে পাই, এবং পেয়ে আমার মনে হয় যে এখানে আমার যাওয়া দরকার আমার এই উদ্দেশ্যের, আমার এই প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্য। তো যখন আমি ওখানে যাই, ওখানে যখন আমি রিসার্চ করি বাংলাদেশের ডিজিটাল স্পেসের মাধ্যমে কিভাবে ফেমিনিস্ট মুভমেন্টের ভবিষ্যৎ খোঁজা সম্ভব, তখন যে আইডিওলজি আমি বাংলাদেশে নিয়ে আসি নিজের মাথায় করে নিজের অর্গানাইজেশনের জন্য, ওইটা কিন্তু আমার অর্গানাইজিং এর মেজাজ অনেকখানি বদলে দিয়েছে। কারণ আগে আমি যখন বলছিলাম না ব্যাকল্যাশের কথা, যে যখন আমি একদম নতুন অর্গানাইজিং এর জায়গায়, যখন কিনা এনজিওর আপারা দেখা যেত যে বকাঝকা করতেন বা ওনাদের সাথে নেগোশিয়েট করে আমি পারতাম না, ওনাদের হিসাবটা অন্যরকম, এই ফান্ড সেন্ট্রিক যে পলিটিক্স, এটা আমার ভালো লাগতো না। তো আমি তখন ভাবতাম যে ঠিক আছে, ওনাদের সঙ্গে আমার হচ্ছে না, আমাকে তাহলে একাই কাজ করতে হবে। এবং দীর্ঘ একটা সময় কিন্তু আমি একা কাজ করেছি। একা কাজ করে যেটা হয় যে কিছুদিন পর পরই আমার বার্ন আউট হতো, আমরা সবাই বার্ন আউটের মধ্যে পড়তাম। যখন আমি পড়ালেখা করে দেশে আসলাম, তখন আমার মনে হয় যে আমি তখন আরেকটু ইন্টেনশনাল। তখন আমি শিখি যে আমি যদি আসলেই এই ইকোসিস্টেমে ইম্প্যাক্ট রাখতে চাই, তাহলে এই ইকোসিস্টেমে যারা প্লেয়ার আছে তাদের সাথে আমাকে ইন্টারঅ্যাক্ট করতে হবে, তাদের সাথে আমার মিলুক বা না মিলুক, তাদের সাথে আমাকে নেগোশিয়েট করতে পারতে হবে, তাদের ভাষা আমার বোঝার চেষ্টা করতে হবে। কারণ আমাদের কাজের ধরন না মিললেও ওনাদের কিন্তু অবদান আছে বাংলাদেশের ফেমিনিস্ট ট্রান্সফরমেশনে বা জেন্ডার বেসড রাইটস এর যে ল্যান্ডস্কেপ, এখানে ওনাদের অবদান আছে, আমার সেখান থেকেও শেখার আছে। তো ওই সময় হচ্ছে গিয়ে আমি আমার অর্গানাইজেশন রেজিস্টার করি, এবং রেজিস্ট্রেশনের পিছনে এটা পুরোপুরি একটা স্ট্র্যাটেজিক চয়েস ছিল। রেজিস্ট্রেশনের পেছনে ইচ্ছাটাই ছিল হলো যে মানে পুটিং মাই ওয়ার্ক অন দ্য ম্যাপ অফ দ্য ডেভেলপমেন্ট সেক্টর। কারণ যখনই কিনা কোনো একটা মিটিং আমি হয়তো বা যেতাম, মানুষ জিজ্ঞেস করতো যে আপনাদের রেজিস্ট্রেশন কোথায়, আপনাদের ডোনারকে। তো যদি আমি বলতাম যে আমরা তো ফেসবুকে এই কাজ করি, আমরা এই বিজনেস করি, তখন না তারা সিরিয়াসলি নিত না। তো যখন আমি রেজিস্ট্রেশন করেছি, যদিও রেজিস্ট্রেশন আমার কোনো কাজে আসে নাই, কিন্তু দে উড টেক ইউ সিরিয়াসলি। তো এভাবেই আসলে ইভলভ করেছে সময়ের সাথে সাথে, যখন যেটা ঠিক মনে হয়েছে। তবে আমি বলবো যে যদি কেউ অর্গানাইজ করতে চাই ডিজিটাল স্পেসে, এবং যদি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কোনো ইনসাইট দিতে চাই, আমি বলবো যে সবসময় মানুষের কথা শোনা, বিশেষ করে কমিউনিটি বেসড অর্গানাইজেশন যাদের, সবসময় যেন কমিউনিটি থেকেই শুরু করা হয় কাজটা। বিশেষ করে এখন যখন আমি বলি যে আমি হিউম্যান সেন্টার ডিজাইন নিয়ে কাজ করি বা ডিজাইন থিঙ্কিং নিয়ে কাজ করি, ডিজাইন থিঙ্কিং শুরুই হয় উইথ দ্য এন্ড ইউজার। আমি যে ইন্টারভেনশন ডিজাইন করছি, আমি যে ক্যাম্পেইন করছি, শেষমেশ এটা সুবিধা বা অসুবিধা কারা ভোগ করবে, তাদের সাথে আমাকে সবার আগে কথা বলতে হবে, এবং তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে তাদের সমস্যাগুলো বুঝে সলিউশনটা ডিজাইন করা, এবং বারবার তাদের কাছে ফিরে যাওয়া যে এটা করেছি, এটা আপনাকে কিভাবে ইম্প্যাক্ট করছে, এই জিনিসটা করে এটা একটু ভালো কিভাবে করা যেতে পারে, বা কালকে আপনি এসে লিড করেন।
কোনো একজন যখন আইডিয়া নিয়ে আসে মেয়ে নেটওয়ার্কে, আমরা বলি যে আপনি লিড করেন, আমরা গাইড করবো, আমরা রিসোর্স দেব, আমাদের যারা ভলেন্টিয়ার আছে আমরা সবাই শ্রম দেব, কিন্তু আমরা চাই যে যারা সমস্যার মুখে পড়ছে তারা যেন লিড করে। তো আমি বলবো যে সবসময় কমিউনিটি সেন্ট্রিক থাকা এবং কমিউনিকেশন স্কিল ইভলভ করতে থাকা, এই জিনিসটা খুব জরুরি। থ্যাংক ইউ। রাতের রানী ক্যাম্পেইনটা কয়েক বছর আগে করেছিলেন, সো আইড লাইক ফর ইউ টু টেল আস অ্যাবাউট দ্যাট, অ্যান্ড আমাদের অডিয়েন্সের জন্য please give us some context and what the campaign was about, and now in hindsight what do you think you learned from it? আচ্ছা, রাতের রানী আসলে আমাদের জন্য খুবই চমৎকার একটা ক্যাম্পেইন ছিল, কারণ ওটার যে ফলাফল আমরা পেয়েছিলাম এটা আমি নিজেও ভাবি নাই যে এটা এতখানি সাড়া ফেলবে। তো রাতের রানীর কনটেক্সটটা ছিল হলো যে 2021 সালে, না 2021 সালের ওই সময়টাতে কিছু নারীর বিরুদ্ধে বিতর্কিত কিছু খবর আসছিল এবং আমাদের পুলিশ কর্মকর্তারা যখন কিনা সাংবাদিকদের সাথে কথা বলছিলেন এই ঘটনাগুলো নিয়ে, এই নারীদেরকে রাতের রানী হিসাবে অভিহিত করছিলেন। এবং রাতের রানী কথাটার পিছনে এক ধরনের সেক্সুয়াল ইনুয়েন্ডো কিন্তু যুক্ত আছে, যে যেই নারী রাতে বের হয় সে হচ্ছে খারাপ নারী, কাজে তাকে মোরাল পুলিশিং করা, তাকে গ্রেফতার করা, তার বিরুদ্ধে কোনো একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জায়েজ, এরকম একটা টোন তাদের মধ্যে ছিল। তো ওই সময় হচ্ছে যখন কিনা পরিমণি গ্রেফতার হয়, পরিমণিকে গ্রেফতার করার কনটেক্সটে যখন কিনা পুলিশ বলে যে রাতের রানী বলে অভিহিত করে, তখন মূলত আমাদের কমিউনিটিতে এটা নিয়ে ভীষণ আলাপ শুরু হয় যে নারীকে এভাবে কোণঠাসা করা এবং দিন রাত দিয়ে নারীর বিচরণকে ভাগ করা, এটা আমরা মেনে নিতে পারি না। কারণ আমাদের এখন এই স্বাধীনতাটুকু দরকার যে আমরা যখন যেখানে খুশি যাব এবং কোনো রকমের ট্যাগিং ছাড়া আমরা যেন ডিগনিটি নিয়ে বাঁচতে পারি। একটা ট্যাগ দিয়ে যেন আমাদের সাথে ঘটা অন্যায়টাকে জাস্টিফাই করা না হয়। তো যখন কমিউনিটির মধ্যে এই আলাপটা চলছিল, আমি বলবো যে কমিউনিটির এই আলাপটাকে আমরা এক ধরনের সার্ভে হিসেবে নেই, পাবলিক অপিনিয়ন হিসেবে নেই, যে কমিউনিটি এখন কি চাচ্ছে এবং কিভাবে তারা প্রতিবাদ জানাতে চাচ্ছে। তো যখন আমি দেখলাম যে সবাই একটা জায়গায় গিয়ে রেজোনেট করছে যে এই ধরনের ট্যাগিং এর মাধ্যমে কিন্তু নারীকে এক ধরনের আদারিং এর শিকার হতে হয়। আমার ধারণা যে বাংলাদেশে কম বেশি সব নারী জীবনে কখনো না কখনো শুনেছে যে আপনি এখানে কথা বলতেছেন কেন আপা, আপনার কথা বলতেছি না তো, আপনি তো অন্য মেয়েদের মতো না, আপনি সবার থেকে আলাদা, তুমি সবার থেকে আলাদা। এবং তারা মনে করে এটা শুনে আমার খুব খুশি হওয়া উচিত, কিন্তু এটার মাধ্যমে যেটা করা হয় আমাকে একদিকে আলাদা করে দেওয়া হয় এবং যখন আমার সাথে অন্যায় হয় তখন আমার পাশে আমি কাউকে পাই না। ওই আলাদা ভালো মেয়ে হতে গিয়ে আমি কিন্তু আসলে একা হয়ে যাচ্ছি। তো ওই জায়গায় আমি দেখি যে আমাদের কমিউনিটিতে একটা জোর আলাপ শুরু হয় যে এখানে আমাদের সলিডারিটি খুব দরকার। এই যে একটা অস্ত্র প্রয়োগ করা হচ্ছে, রাতের রানী হোক বা অন্য যে কোনো ধরনের গালি হোক, প্রতিটা গালি আসলে নারীকে আদারিং করার জন্য, নারীকে কোণঠাসা করার জন্য, দুর্বল করার জন্য ব্যবহার করা হচ্ছে। তো ওই সময় সবার আলাপের ভিত্তিতে তখন আমার মনে হয় যে সব থেকে সিম্পল সলিউশন কি হতে পারে, আমরা কিভাবে প্রতিবাদটা জানাতে পারি। এর আগেও আমরা বেশ কিছু ডিজিটাল ক্যাম্পেইন করেছিলাম, যেখানে কিনা আমরা মোবাইলের ব্যাক কভারে কোনো একটা স্লোগান আমরা লাগিয়েছি, কোনো একটা স্টিকার লাগিয়ে সেটা ছবি তুলে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছি, কিংবা কোনো একটা বক্তব্য আমরা সবাই আমাদের প্রোফাইলে ঝুলিয়েছি বা কভারে দিয়েছি। ওই সময় যেটা ছিল, ওই সময় ফেসবুকে ফ্রেম অপশন ছিল, ছবিতে ফ্রেম অ্যাড করা যেত, এখন কিন্তু নাই এবং এটার কনটেক্সটও মজার। তো ওই সময় আমি একটা ফ্রেম বানাই রাতের রানী লেখা এবং সেটা মেয়ের পেজ থেকে সার্কুলেট করা হয় যে আপনারা চাইলে নিজের ছবিতে এই ফ্রেমটা ব্যবহার করতে পারেন। তো এরপরে যেভাবে মানুষ এই ফ্রেমটা ব্যবহার করতে শুরু করে, মানে আমি এত অবাক হয়েছি। এবং শুধু নারীরা না, শুধু মেয়ে নেটওয়ার্কের মানুষ না, মেয়ে নেটওয়ার্কের বাইরে নারী, পুরুষ, নন বাইনারি সবাই যেভাবে এটা ব্যবহার করতে শুরু করে, আমি নিজে ভীষণ অবাক হয়ে গিয়েছি যে এটা এতখানি ছড়াতে পারে। এরপরে কি হলো, 2 দিনের মাথায় হঠাৎ করে আমরা দেখলাম যে ফ্রেম আর ব্যবহার করা যাচ্ছে না। যখন কিনা ফ্রেমের ব্যবহারকারীর সংখ্যা সম্ভবত 1100 ছাড়িয়ে গিয়েছিল, তখন ফেসবুক ফ্রেম অপশনটা হোল্ড করে দেয়
যে এখন আর ফ্রেম ব্যবহার করা যাবে না। আমি জানি না যে এই ঘটনার প্রেক্ষিতে নাকি সিমিলার আরো ঘটনার প্রেক্ষিতে ফেসবুক ফ্রেমের অপশন বন্ধ করে দিয়েছে, কিন্তু এরপরে ফেসবুকে ফ্রেম অপশনটা নেমে গেছে, এখন ফ্রেম আর বদলানো যায় না। তো এই জিনিসটা আমার জন্য খুবই ফ্যাসিনেটিং একটা এক্সপিরিয়েন্স ছিল, যে একটা ছোট ইন্টারভেনশন দিয়ে কিভাবে এত মানুষ একত্রিত হতে পারে। এবং এখনো মানুষজন যখন আমাকে জিজ্ঞেস করে যে আমি কি করি, যেহেতু মানে আই ওয়্যার টু মেনি হ্যাটস, অনেক সময় মানুষ বোঝে না আমি কি করি। তো যদি আমি রাতের রানী বলি তখন মানুষ চেনে, এবং তারা তখন জানতো না যে রাতের রানী মেয়ে নেটওয়ার্ক থেকে এসেছে বা এটা আমার ডিজাইন করা, কিন্তু তারা ক্যাম্পেইনটা মনে রেখেছে এবং তারা এটার সাথে একাত্মতা বোধ করেছে। আমার মনে হয় যে এটাই আসলে ক্যাম্পেইনের সাফল্য, যে এখানে কোনো ব্যানার কোনো নাম ম্যাটার করে না, মানুষ তার একদম ভেস্টেড ইন্টারেস্ট থেকে রাগ থেকে এখানে একাত্ম হতে পারে। তো আমার মনে হয় যে এটা খুবই চমৎকার একটা উদাহরণ ছিল আমাদের অ্যাক্টিভিজমের জায়গায়, এবং এটা শুরুটাই হয়েছে ওই কমিউনিটির রেসপন্স থেকে। কমিউনিটির মেয়েরা যে ভীষণ রেগে ছিল, তারা চাচ্ছিল কোনো একটা জায়গায় গিয়ে বলতে যে আমরা সবাই রাতের রানী, আমাদেরকে গালি দিয়ে কিভাবে ঠেকাবে যদি আমরা এই গালিটা আমাদের গায়ে লাগিয়ে নেই। তো ওই জায়গা থেকে যখন আমরা দেখলাম যে ক্যাম্পেইন বহুদূর ছড়িয়ে গেছে এবং ফেসবুক যখন ফ্রেমের অপশন বন্ধ করে দিয়েছে, তখন আমরা কমিউনিটির মেয়েদেরকে বলি যে আপনারা যারা এই ফ্রেমটা ব্যবহার করেছেন, আপনারা প্লিজ নিজেদের গল্পগুলো বলা শুরু করেন, কারণ আমরা তো সবসময় বলি যে ইয়োর স্টোরি গিভস ইউ দ্য ভিজিবিলিটি। তো তখন মেয়েরা তারা কেন এই ফ্রেম ব্যবহার করেছে এবং তারা কখন কোথায় রাতে বাইরে ছিল সেই ছবি সহ আমাদেরকে দিতে শুরু করে। তখন আমরা এই ক্যাম্পেইনের দ্বিতীয় অংশটা আমাদের পেজ থেকে সার্কুলেট করি একটা অ্যালবাম আকারে, যেখানে সবার রাতের ছবি ফ্রেমটা বসিয়ে সঙ্গে তাদের গল্প, যে এই হচ্ছে আমার পার্সপেক্টিভ মেয়েদের রাতে বাইরে থাকার ব্যাপারে, এবং আমি মনে করি আই ক্লেম টু বি রাতের রানী। তো দ্যাট ওয়াজ দ্য আইডিয়া। এবং মানে শুরু হয়েছে ছোট একটা আইডিয়া থেকে, কিন্তু আসলে প্রোপাগেট করেছে অনেক অনেক মানুষের আইডিয়া এবং ইমোশন নিয়ে। এই ক্যাম্পেইনটার আর কোনো আফটার ইফেক্টস কি শেয়ার করতে চান? আফটার ইফেক্ট বলতে আমার মনে হয় যে ওই সময় তো শুরুতে যেটাকে বলে ভাইরাল হওয়া, সেটা তো ছিল, অনেক মানুষ যুক্ত হয়েছে। সেই সঙ্গে আমার মনে হয় যে যারা কিনা ডিজিটাল স্পেসে কোনোভাবে প্রোটেস্ট করতে চান, কোনোভাবে ক্যাম্পেইন করতে চান, তাদের জন্য অনেকখানি ইন্সপিরেশনের কাজও করেছে। কারণ এই আইডিয়া আমি এরপরে রেপ্লিকেটেড হতে দেখেছি বিভিন্ন জায়গায়, অনেকে ভাবে ক্যাম্পেইন করেছেন ফ্রেম দিয়ে হোক, ছবি দিয়ে হোক। আর যেটা আমি বললাম যে মেয়ে নেটওয়ার্কের বাইরেও আম, যে আমাদের কাজ করার একটা বড় জায়গা আছে, এবং যে কোনো জায়গায় গিয়ে আমরা আসলে একটা কমন ইন্টারেস্ট নিয়ে কানেক্ট করতে পারি, ওই জিনিসটা আমার মনে হয় ওই জায়গা থেকে শুরু হয়েছে। কিছুদিন আগেও আমি একটা ফেমিনিস্ট আড্ডায় গিয়েছি, আমি একটা কেক নিয়ে গিয়েছি রাতের রানী লিখে, কারণ দ্যাট ইজ হোয়াট দ্যাট কানেক্টস আস। তো এই কানেকশনটা আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। Okay, thank you. Um, my last question to you would be that what's your assessment of post-July uprising public discourse and digital experiences of women? আচ্ছা, পাবলিক ডিসকোর্সের কথা যদি বলি, এটা কি জেন্ডার স্পেসিফিক প্রশ্ন, আম, মানে উত্তর হিসেবে চাচ্ছেন যে মেয়েদের ভূমিকা? তো জুলাই আপরাইজিং এর পরে তো সব দিকে একটা প্রশ্ন সব থেকে বেশি আমরা শুনেছি যে মেয়েরা কোথায়। কারণ আন্দোলনের সময় মেয়েরা সামনের সারিতে ছিল, আমরা মেয়েদেরকে খুবই ভিজিবল দেখেছি, কিন্তু এরপরে যখন ক্ষমতা পুনর্বন্টন হয়েছে সেখানে আমরা মেয়েদেরকে খুব কম দেখেছি, বিশেষ করে আম, কম বয়সী মেয়েদেরকে আমরা অনেক কম দেখেছি। তো ওই জায়গা থেকে অনেক 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 ইন্টারাকশন আসলে আমার অনেকের সঙ্গে হয়েছে, যারা আন্দোলনে ছিল বা যারা আন্দোলনের পিছনে ছিল, অনেকে এই প্রশ্ন নিয়ে চিন্তা করেছে। এবং আমার এই জায়গায় যদি আমি আমার মতামত দিই, আমার মনে হয় যে আমরা এক ধরনের ডিলিউশনের মধ্যে ছিলাম, যে বৈষম্য বিরোধী আন্দোলন মানে মনে হয় সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে। আসলে ব্যাপারটা তা ছিল না, বৈষম্য বিরোধী নামটা ব্যবহার করা হয়েছিল যাতে কিনা সব ধরনের স্টেক হোল্ডারকে এখানে পাওয়া যায়, কিন্তু নারীর স্টেক এখানে খুবই কম ছিল, যে কারণে আন্দোলন চলাকালে যখন কিনা আহ নারী কোটা বাদ পড়ে গেল, এটা নিয়ে কিন্তু আমরা খুব বেশি কথা বলতে পারি নাই। এটা নিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে যে এখনই এটা নিয়ে কথা বললো না, এটা নিয়ে পরেও কথা বলা যাবে। এবং আমি নারী আন্দোলনকারীদের মধ্যেও এই ধরনের একটা ন্যারেটিভ দেখেছি যে ওনারা নারী কোটা চান না, ওনারা মনে করেন যে নারী কোটা থাকলে সেটা হচ্ছে গিয়ে এক ধরনের বৈষম্য হবে। তো আমার যেটা মনে হয় যে
আমাদের গোড়ায় গলদ, যখন আন্দোলনটা পরিকল্পনা করা হয়েছে বা পরিচালনা করা হয়েছে, সেখানে কোনো ধরনের ফেমিনিস্ট আইডিওলজি কাজ করে নাই। নারীদেরকে সেখানে ব্যবহার করা হয়েছে ভিজিবিলিটির জন্য, কিংবা যেহেতু নারীরা ফ্রন্ট লাইনে থাকলে হয়তো বা মানুষ মারতে চায় কম, বা পুলিশ হয়তো বা গুলি করতে চাইবে কম, এটা মনে করে, এগুলো আমি শুনেছি আন্দোলনকারীদের কাছ থেকে। ওইভাবে তাদেরকে হয়তো বা শিল্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, চেহারা হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু যেখানে নারী অধিকার প্রসঙ্গ আসে, নারী অধিকার নিয়ে খুব বেশি মানুষ চিন্তাও করে নাই। তো যে কারণে যখন কিনা আন্দোলন শেষ এবং নারীদের প্রয়োজনটা ওই মুহূর্তে ফিরিয়ে গেছে, তখন তাদেরকে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অন্য ধরনের পাওয়ার স্ট্রাগল ওখানে শুরু হয়েছে। এটা খুবই হতাশাজনক একটা বাস্তবতা, কিন্তু আমি অনেকের কাছ থেকে কথা বলে যে জিনিসটা বুঝলাম, যে নারীদের অনুপস্থিতির প্রধান কারণ হচ্ছে এটা, যে নারীদের উপস্থিতি নিশ্চিত করাটা আসলে এই আন্দোলনের এজেন্ডার অংশ ছিল না। তার ফলে যেটা হয়, যে আমার মনে হয় যে আমরা যারা ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট বলে নিজেদেরকে দাবি করি, বা বিভিন্ন জায়গা থেকে কাজ করার চেষ্টা করে যাচ্ছি অনেক বছর ধরে, আমাদের কাজ অনেক বেড়ে যায়। কারণ অনেক বছর ধরে যেই জায়গাটায় আনা হয়েছে নারী অধিকারকে, এটা কিন্তু আরো অনেক পিছিয়ে যাবে যদি আমরা একই গতিতে কাজ করি। আমার মনে হয় যে আমাদের কাজের গতি বাড়ানো বা খুবই কঠিন প্রেশার তৈরি করা সরকারের উপর, তার জন্য এই মুহূর্তে এটা খুবই জরুরি। ফিজিক্যাল স্পেসে, ডিজিটাল স্পেসে, দুই জায়গাতেই ফিজিক্যাল স্পেসে ভায়োলেন্স অনেক বেড়েছে। এটা কিন্তু আমরা সরকার বদলের সঙ্গে সঙ্গেই দেখেছি। শুরুতে যখন নারীর উপর আক্রমণগুলো হতো, কিছু আক্রমণ ছিল আমার মনে হতো যে এগুলো টার্গেটেড, মানে থাকে না যে ব্যক্তিগত ক্ষোভ কেউ একজন নারীর উপর পাবলিক প্লেসে ছেড়ে দিচ্ছে। তো আমি এখানে যে জিনিসটা বলবো, মানে একজন ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট হিসাবে, যে নারীর পক্ষে একটা ফেমিনিস্ট ক্লিয়ার ফেমিনিস্ট পার্সপেক্টিভ নিয়ে কোনো সময় কিন্তু কেউ ছিল না। এখন যেহেতু সরকার বদল হয়েছে, মানুষের আরো সুযোগ তৈরি হয়েছে, যে ধরনের অপরাধী মন মানসিকতা মানুষের ছিল সেটা এখনো আছে, আগে যে ধরনের উশৃঙ্খলতা ছিল সেগুলো এখনো আছে, এবং নারীর ভালনারেবিলিটি বা অন্য যে কোনো জেন্ডার বেসড ভালনারেবিলিটি আগের মতোই আছে, যেগুলো এখন হচ্ছে যে মানুষ এটাকে অপব্যবহার করার এবং মার্জিনালাইজড মানুষকে আরো বেশি হুমকির মুখে ফেলে দেওয়ার সুযোগটা বেশি পাচ্ছে, যেটা আমরা এখন সামনে দেখতে পাচ্ছি। তো ওই জায়গা থেকে আমি বলবো যে এটা ফিজিক্যাল স্পেসে হচ্ছে না ডিজিটাল স্পেসে হচ্ছে, এটা না আলাদা করে বলাটা খুব কঠিন। কারণ আমরা সারাক্ষণে কিন্তু দুই জায়গাতেই আছি। যে সময় আমি মেইন নেটওয়ার্ক শুরু করেছি, তখন আমার জন্য কাজটা তুলনামূলকভাবে অনেক সহজ ছিল। কারণ ডিজিটাল স্পেসে কিভাবে ন্যাভিগেট করতে হবে, কিভাবে অর্গানাইজ করতে হবে, এটা অনেকেই জানতো না। এখন এতদিনে যে আমরা এক ধরনের মেকানিজম তৈরি করে ফেলেছি, যে গ্রুপ কিভাবে চালাতে হয়, গ্রুপ যদি হুমকির মুখে পড়ে তখন বিকল্প পদ্ধতিতে কোন জায়গায় যাওয়া যেতে পারে, কোন সময় আমাকে শাটডাউন করে হয়তো বা অফলাইনে অন্য স্ট্র্যাটেজিতে কমিউনিকেট করা লাগতে পারে, এইগুলো মোটামুটি সবাই জেনে গেছে। যারা কিনা মার্জিনালাইজেশনের বিপক্ষে কাজ করছে, মার্জিনালাইজেশন কমানোর জন্য কাজ করছে, তারা যেমন জেনে গেছে, আবার যারা বিভিন্ন বিভিন্ন প্রতিক্রিয়াশীল গ্রুপ, তারাও কিন্তু জেনে গেছে। তারাও কিন্তু ডিজিটাল মিডিয়া ব্যবহার করে একইভাবে অর্গানাইজ করছে, একইভাবে তারা হামলা করছে অপরপক্ষের উপর, এবং এই টুলগুলো ব্যবহার করেই আমার মনে হয় যে ফিজিক্যাল স্পেসে মানে অর্কেস্ট্রেটেড ক্রাইম করা আরো সহজ হয়ে যাচ্ছে। তো ওই জায়গা থেকে আসলে কোন পক্ষ যে কতখানি ক্ষতি করছে এবং কোন পক্ষ যে লড়াই করে কতখানি আগাতে পারছে, এই জিনিসটা একটা দীর্ঘ গবেষণা এবং আলোচনার বিষয়। কিন্তু আমার মনে হয় যে দুই জায়গাতেই এবং মধ্যবর্তী যত জায়গা আছে এগুলো ক্লোজলি মনিটর করা এবং খুবই মাইন্ডফুলি এগিয়ে গিয়ে কাজ করা এবং খুব জোর চাপ সৃষ্টি করে কাজ করাটা আমার মনে হয় যে এখন খুব জরুরি। আন্দোলনের ব্যাপারে আমি যে জিনিসটা যোগ করবো সেটা হচ্ছে যে এখানে দুটা মাত্রা আমরা ভাবতে পারি। একটা হচ্ছে যে জাস্ট রিপ্রেজেন্টেশনের ব্যাপারে, যেটা নিয়ে আমার আসলে জাস্ট সার্ফেস লেভেল রিপ্রেজেন্টেশন, এটা নিয়ে একটু ডিসকাউন্ট আছে। নারীরা ছিল, হ্যাঁ, কিন্তু নারী যেমন আমি সোশ্যাল এজেন্সি বললাম, এরকম তো পলিটিক্যাল এজেন্সিও আছে। তো বিভিন্ন নারী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আহ, আশা নিয়ে এই আন্দোলনে পার্টিসিপেট করেছে।
তাদের সবার পলিটিক্যাল অ্যাসপিরেশনও হয়তো এক ছিল না। আমাদের এটা কোনো ভাবার কারণ নাই যে নারী হলেই সে নারীবাদী হবে, অথবা নারীবাদী হলেই যে সে আহ, আমি যে ধরনের নারীবাদী সে তার মতো আর আর মানে তার নারীবাদী আর আমার নারীবাদীর মধ্যে পার্থক্য থাকতে পারে। হ্যাঁ, নারীবাদ আসলে একটা স্পেকট্রাম। হ্যাঁ, নারীবাদ, হ্যাঁ সেটা ফেমিনিজমের পলিটিক্স এবং ফিলসফিও একটা স্পেকট্রাম। আমরা যেমন ট্রান্স এক্সক্লুশনারি ফেমিনিজমের কথাও জানি, হ্যাঁ, কুয়ারফোবিক ফেমিনিজমের কথাও জানি। তো এখানেও সেই ধরনের ট্রেন্ডগুলো কাজ করে। আম, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে দুইটা জিনিস। সেটা হচ্ছে একদিকে আমরা যেমন একদম সারফেস লেভেল রিপ্রেজেন্টেশনের ব্যাপারেও আমরা দেখছি যে আম, নারীদের ইনক্লুশন রেপ্রেজেন্টেশন ওই অপটিক্সের জায়গা থেকেও কমে এসছে, যেটা নাকি আন্দোলনের সময় ছিল সেটা তো নাই। কিন্তু এক ধরনের যে ফেমিনিস্ট এক ধরনের পার্সপেক্টিভ, হ্যাঁ, যেটা আরেকটু আগিয়ে নেওয়ার হয়তো আমরা সুযোগ ক্রিয়েট করতে পারছিলাম আন্দোলনের সাথে জড়িত বিভিন্ন বয়ানের মাধ্যমে, হ্যাঁ, সেটা অ্যান্টি ডিসক্রিমিনেশন হোক, অ্যান্টি ফ্যাসিজম হোক, হ্যাঁ, সেটা এখন আনফর্চুনেটলি আমি দেখতে পাচ্ছি ব্যাকফুটে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং সেই ফ্যামিলি মানে নারী হয়তো থাকছে কিছু কিছু জায়গায়, কমেও গেছে কিন্তু আবার আছেও। কিন্তু মোর দেন হোয়াট ইজ ইম্পর্টেন্ট, যেই ফাইটটা আমাদেরকে এখন আসলে করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র ইনক্লুশন এন্ড রিপ্রেজেন্টেশনের জন্য না, আমরা তো এক ধরনের ফেমিনিস্ট প্রিন্সিপালের জন্য ফাইট করছি। আহ, সেইটা চলে যাচ্ছে ব্যাকফুটিং এ। হ্যাঁ, তো আই থিঙ্ক এটা এটা I think we have to kind of remember, হ্যাঁ, যে it's simply not having women at the table. It is about a certain feminist principles and philosophy, এবং সেটার মধ্যে আবার বিভিন্ন ধরনের আছে। তো এই আলাপগুলো যে শুধু আমরা করতেই পারছি না তা না, এমন দিকে একদিকে ধাবিত হচ্ছে পরিস্থিতি, সেখানে হচ্ছে কেউ নারী এবং তার বিভিন্ন ধরনের মানে নারীর এক ধরনের এক্সপ্রেশনই দেখা যাচ্ছে এক ধরনের অ্যানিমসিটি ক্রিয়েট করছে সোশ্যালি, এবং সেটা কন্ডোন করা হচ্ছে এবং সেটা ইনস্টিটিউশনালি ভ্যালিডেট করা হচ্ছে। সেটা আগেও হচ্ছিল, কিন্তু এটা একটা নতুন মাত্রা আমরা এখন দেখতে পাচ্ছি, এবং সেটা আই থিঙ্ক ইজ সামথিং দ্যাট উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এবং ফাইট ইভেন মোর। থ্যাংক ইউ পার্সা। আমি এইটা তুমি আসলে খুব জরুরি একটা পয়েন্ট তুলে এনেছো, এই যে টোকেনিস্টিক ওমেন এম্পাওয়ারমেন্ট। এখানে আমি একটুখানি অ্যাড করতে চাইবো যে যখন কিনা শেখ হাসিনা পালিয়ে গেল, ওই সময় আমি এমন শুনেছি মানুষের মুখে যে আর আমরা নারী লিডার চাই না, এদেরকে দিয়ে কাজ হবে না। মানে একদম সুযোগ সন্ধানী মানুষ যেটা বলে, এরা আগে থেকে নারী বিদ্বেষী ছিল, এখন সুযোগ পেয়ে তারা চাচ্ছে নারীকে দৃশ্যপট থেকে সরিয়ে দিতে। তো এখানে বলাটা খুব জরুরি যে আমরা যারা নারীবাদী পার্সপেক্টিভ থেকে পরিবর্তন চাই, আমরা কোনোদিন বলি নাই যে শেখ হাসিনা, খালেদা জিয়া বা অন্য যে কোনো মানে দেখতে নারী এমন কাউকে ক্ষমতায় বসালেই নারীর ক্ষমতায়ন হয়ে যাবে, সমতা চলে আসবে, এটা আমরা কোনোদিন বলি নাই। আমরা সবসময় বলেছি যে এটা এক ধরনের টোকেনিস্টিক অ্যাপ্রোচ, যেটা দিন শেষে আসলে কোনো পরিবর্তন আনবে না, এবং আসলে আনেও নাই। শেখ হাসিনা আসায় আসলে কি আমরা কোনো ধরনের নারীবাদী পরিবর্তন দেখেছি? শেখ হাসিনা কি নারীবাদী ছিল? খালেদা জিয়া কি নারীবাদী ছিল? তো আমার মনে হয় যে এই যে মানুষ যে ফাঁকিবাজি কথাগুলো বলে, এটা ধরতে পারা এবং এটা বোঝানো যে আমরা যখন ফেমিনিস্ট ট্রান্সফরমেশন বলি, আমরা আসলে একটা হোলিস্টিক ট্রান্সফরমেশন চাই, এবং একজন ফেমিনিস্ট লিডারকে যে শরীরে নারী হতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু আপনাকে তো এটা মানতে হবে যে মানুষের জেন্ডার বা অন্য যে কোনো আইডেন্টিটি নির্বিশেষে প্রত্যেকে কিন্তু সমান অধিকার, সমান মর্যাদার দাবিদার। এটা না মানলে আপনি কিভাবে বৈষম্য বিরোধী হতে পারেন? তো এখানে যে কোনো কিছু সাদা কালো না, এই যে একটা নুয়ান্সড জায়গা অন্যায়ের বা অধিকারের, এই জিনিসটা বুঝতে পারা এবং সেটা বুঝে প্রতিটা পয়েন্টে ধরে ধরে বিতর্ক করতে থাকাটা আমার মনে হয় যে খুব জরুরি। অনেক অনেক দিন গেছে এই যুদ্ধগুলো করতে করতে, এখন যদি আমরা করতে না পারি তাহলে আর কবে করবো? মানে টোকেনিস্টিক রিপ্রেজেন্টেশন অনেক হয়েছে, মানে উই আর সিক অফ দ্যাট। Thank you. Thank you, Tricia, for sharing your valuable insights with us. Thanks to Parsa Ismail for chiming in from time to time. To our audience, thank you for listening. You can subscribe to Barta, a monthly digest, by going to barta.substack.com, and you can also listen to our podcast at our YouTube channel. Our Instagram handle is barta.tech. We'll see you next time.